এইবারই দাদু ঠাকুমা একসঙ্গে মারা গিয়েছিলেন একই দিনে একই সময়ে এবং স্বাভাবিক ছিল না তাদের মৃত্যুটা। তো দাদু ঠাকুমা মারা যায় 2009 সালে 4ই নভেম্বর। তারা অসুস্থও ছিল না, কোনো রকম কোনো সমস্যাও ছিল না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ শপি। সবাইকে অনেক স্বাগত নতুন আরও একটা ভিডিওতে। আজকের দুপুরটা দেখো প্রচণ্ড মেঘলা আর ঝিমোনো ঝিমোনো পুরো ওয়েদারটা। যাই হোক, এই ঠান্ডার ঝিমোনো ওয়েদারে দুপুরে রান্না করছি মাংস। তো মাংস মা আগেই ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে। আর এখানে আমি আলুগুলো ভেজেছি। আলুগুলো দেখে কেউ ভয় পেয়ে যেও না, কারণ সবাই আমাদের বাড়িতে আলু খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে। আর এখানে আমি করছি চিকেন কষা। সমস্ত মশলা কেটে কুটে রেখেছিলাম, মা সব রেডি করে দিয়েছে আমার শিলনোড়ায় বেটে। আর এখানে ভালো করে চিকেনগুলোকে কষানো হচ্ছে। তো রান্না বান্না হচ্ছে, আর সকালে আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে একটু দুপুর করেই রান্নাটা দেওয়া হয়েছে। আর ভাত ঠাত মা আগেই রেডি করে রেখেছিল, শুধু মাংসটা দুপুরে করা হচ্ছে। আর বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছ কীরকম মেঘলা। তোমাদের ওখানেও কি কালকের ওয়েদারটা এরকম ছিল কিনা জানিও। ছিটেফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেল। এখন সারাদিন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু দুপুর থেকে বৃষ্টিও শুরু হয়ে গেল। দেখো তো যেরকম ওয়েদারটা রয়েছে, মানে ঠান্ডার দিনে এরকম বৃষ্টি ভেজা ওয়েদার, শুধু গল্প করো, খাওয়া দাওয়ার ঘুমাও, তার জন্য ঠিক আছে। তাছাড়া একদমই ভালো লাগে না, বাইরে বেরোতেও ভালো লাগে না, কাজকর্ম করতেও ভালো লাগে না, কেমন স্যাঁতসেঁতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগে। ওদিকে ভালো করে রান্নাটা মানে তরকারিটা কষতে দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি, তারপরে একটু চলে আসলাম বাইরে। আর ঘরে এসে এখন একটু ডোনাট খেয়ে নেব, কারণ খাওয়া দাওয়া করেছি। আর তারপরে ভাবলাম স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে ভাত খাওয়া দাওয়া করব, তাই একটু গ্যাপ হয়ে যাবে, তাই এখন এটা একটু খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে খাবে কিনা, আর ও তো এসে পুরো রাক্ষসের মতন অর্ধেকটা খাবার আমার মুখের থেকে কেড়ে খেয়ে নিল। ভালোবেসে খেতে বললাম জন্য তাই বলে এইভাবে। তোমাদের সাথেও এমন হয় কিনা কমেন্টে জানিও। যে জিনিসটা খুব প্রিয় সেটা একটু মানে শেয়ার করতে চাইলে এমনভাবে সেটার অংশ ভেঙে নেয়, তখন খুব মানে পুরো একেবারে বুকে গিয়ে লাগে আর কি। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার, আর বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে তাই ভালো করে ব্লক করতে পারছি না। আর চিকেন রান্না করেছি আজকে একটু ডিফারেন্ট ভাবে, মানে আজকের ফ্লেভারটা একটু আলাদা হবে প্রতিদিনকার থেকে, কারণ আজকে চিকেনের মধ্যে একটু ক্যাপসিকাম দিয়েছি, একটু রেস্টুরেন্ট স্টাইল হবে আর কি, একটু গন্ধটা। তো দেখা যাক, রিভিউ তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আর এখন যাবে আমি স্নান করতে, রান্নাটা নামিয়ে তারপরে কটা বাসন ছিল মেজে নিলাম। বাইরে আবার ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, না জোরে বৃষ্টি হচ্ছে না থামা রয়েছে। তো ছিটেফোঁটা বৃষ্টির জন্য এই বৃষ্টিটার নাম হচ্ছে আছাড় খাওয়া বৃষ্টি, মানে যখন তখন স্লিপ কেটে পড়ে যেতে পারো এরকম। তাই আমি খুব সাবধানে চলাচল করছি। যাই হোক, এখন স্নান সেরে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। জামা কাপড় নিয়ে যাচ্ছিলাম স্নান করতে, আর এদিকে দেখি মা আর পুষির কথোপকথন চলছে। সেটা হচ্ছে মা বারবার পুষিকে বোঝাচ্ছে তুই নিচে এসে বস, মেশিনের উপরে উঠিস না, মানে মার সেলাই মেশিনটা, আর ও সেখান থেকে নামবেই না, ওই মেশিনটাতে ঘেঁষাঘেঁষি করছে আর কথা বলছে। তো বারবার মা ওকে ভালো করে বলছে এখানে এসে বস, টুলের উপরে বস। যাই হোক, ফাইনালি একটু বুঝতে পারলো যে হ্যাঁ তাহলে নিচে গিয়ে বসি। তো নিচে নেমেছে, তারপরে মা আবার ভালো করে বলছে যে বস বস, এখানে বস। তো কথা শুনে যাই হোক বসলো। আর প্রচণ্ড আহ্লাদ বেড়ে গেছে ওর, মানে ওর দাদার অবর্তমানে এখন ভালোবাসা আহ্লাদ তো সব ও একাই পায়, তার জন্য বেশি আহ্লাদ বেড়ে গেছে। আর বসে বসে এখানে লেজ নাড়াচ্ছিল, আর আমি কথা বলছিলাম জন্য আবার আমার দিকেও তাকাচ্ছিল। আর একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করেছি, আমাদের এই লাল বিড়ালটা, মানে আমাদের এই লাল পুষিটা আমাদের কথা খুব বোঝে এবং কথা শোনেও, আর তার সঙ্গে আমাদের ভীষণ ভালোবাসে। স্নান হয়ে গেছে, আবারও একটুখানি জোরে বৃষ্টি হলো, আর এখন আবার ছিটেফোঁটা পড়ছে। চলে যাবো ঘরে আর গরম গরম খাওয়া দাওয়া করে নেব। বেশি দেরি করলেই ঠান্ডা হয়ে যাবে সব তরি তরকারি। জোরে বৃষ্টি হয়েছে একটু, আর মা এদিকে ভাত বাড়ছে। কখন থেকে সবাইকে খেতে ডাকা হচ্ছে, আসছে না। চলো মেনুগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে বেগুন ভাজা, এই যে চিকেন, ক্যাপসিকাম দিয়েছি আজকে চিকেনের মধ্যে। সবাই খেতে বসে পড়েছি এখন। কেমন আসছে জানি না, বাইরে পড়ছে বৃষ্টি, আর গরম গরম মাংস দিয়ে ভাত। চলে এসছি আবারও বেশ কিছুক্ষণ পরে। আর আজকে কিছু করার নেই, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ। বাইরে কিছু করলেও তোমাদের সঙ্গে ফোন নিয়ে গিয়ে শেয়ার করতে পারবো না, আর বাইরে থাকাও যাচ্ছে না, তো সেই জন্য এরকমভাবে ভিডিওটা আজকে করতে হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ, আর এখন একটু ফল কেটে নিলাম। ফল খেয়ে নেব, তারপরে ওষুধও খেয়ে নেব। তো এই যে এখানে ফল কেটে নিয়েছি, তোমার দাদাভাইকে বললাম, ও তো শুয়েই রয়েছে, তাই আমি কেটে নিলাম একটা আপেল আর একটা কমলা লেবু। আর এখানে এই যে আমার ওষুধের বাক্স বের করে নিলাম, কারণ বিছানার থেকে বারবার নামতে কষ্ট হয় ঠান্ডায়। তো এই যে আমার ওষুধের বাক্স, আর জল এখানে রয়েছে। ফলটা খেয়ে তারপরে ওষুধ
জল খেয়ে নেব, তারপরে একটু শুয়ে থাকবো। কি আর করবো, বৃষ্টির দিনে কিছু করারও নেই, ব্লগও ঠিকঠাক করতে পারছি না। যাই হোক, চলো। ওষুধের আমার বাক্স থেকে ওষুধ বের করলাম, আর ডাক্তারবাবু আমাকে আগেই হেলথ থেকে দেওয়া মেডিসিনগুলো সাজেস্ট করেনি, এখন করেছিল। তো আজকে ছিল তার প্রথম দিন, যেখানে আমি ফলিক অ্যাসিড বাদ দিয়ে আর কি আয়রন ট্যাবলেট খুললাম। এ দেখো একটা, আর এখানে প্রচুর পাতা রয়েছে। তো ওষুধটা খুলে দেখো এই অবস্থা, মানে ডেট তো দেখতে পাচ্ছি 24 সাল পর্যন্ত রয়েছে, কিন্তু ওষুধটা এইরকম। তো এই ওষুধটা খেতে তো চরম ভয় লেগে গেল। তো দাদাভাই বলে একদম খেও না, এটা ভালো করে দেখাতেও হবে, প্লাস আমরা এই মেডিসিন খাবো না। কারণ দেখো ওষুধের কি হাল, ফেটে চৌচির। তো দেখেই মনে হচ্ছে হয়তো ওষুধটা নষ্ট। তোমরাও যারা প্রেগনেন্ট রয়েছো তারা খুবই সতর্ক হয়ে কিন্তু যে কোনো ওষুধ খাবে। যে কোনো আর একটা মেডিসিন খোলো তো দেখি, আর অন্যটা অন্যরকম কিনা নাকি। আর তোমরাও যারা এরকম প্রেগনেন্ট লেডি রয়েছো, খুব সেম দাও। এই দেখো এটাও তাই, সব ওষুধগুলো ফাটা। তো ফুলে ফেটে উঠেছে জন্য কেমন দেখেই তো মনে হচ্ছে যে হয়তো ওষুধগুলো খারাপ হয়ে গেছে। জানি না ঠিক, তবুও তো দেখে বলো শান্তি লাগছে না, তাই না? এগুলো তো কখনো খাওয়া উচিত না। তো এই ওষুধগুলো খাবো না। আর হচ্ছে যেটা বলছিলাম, যারা প্রেগনেন্ট রয়েছে খুব সতর্কতা বশত কোনো মেডিসিন খাবে, সব কিছু করবে। এমনিতেই ডাক্তারের পরামর্শ ছাড়া যত সমস্যাই হোক কোনো রকম ওষুধ খাওয়া কিন্তু ঠিক না, মানে না জেনে বুঝে না দেখিয়ে। আর তার ওপর সমস্ত ওষুধই দেখো এরকম, আমার তো দেখেই ভয় লাগছে। যাই হোক, এগুলো আমি ভালো করে আলাপ আলোচনা করে তারপরে আমি ওষুধ ব্যবহার করব। ওষুধ খাচ্ছি না এখন। এই যে রাত্রেবেলা চিকেন আর রুটি হবে। বাইরে অন্ধকার, মানে রাত হয়ে গেছে, আর রাতে আবার খেতে চলে এসছে। সারাক্ষণ শুধু খেয়েই যাচ্ছে সকাল থেকে। তাই? হ্যাঁ। তো ভালো না, আবার বলছে খাওয়ার জন্য চলে এসেছিস। তুমি আমাকে কতবার ডেকেছো বলো তো খাওয়ার জন্য? ডাকার আগে যদি কেউ চলে এসে বসে থাকে তাকে আবার ডাকতে হয় নাকি? তাই কথাটা বলো না, এই মিথ্যা কথাটা বলো না। কেন? তুমি এসে বসে নেই এখানে? হ্যাঁ বসছি তো আমি। সেটাই তো বলছি, মানে ডাকার আগে যদি কেউ চলে আসে তাহলে তাকে আবার ডাকার প্রয়োজন পড়ে নাকি? কেউ না আসলে তখন তাকে ডাকতে হয়। আর এই হচ্ছে দুপুরের গরম গরম চিকেন, মানে দুপুরেরটা এখন আবার গরম করা হলো, একটু কষা কষা করা হলো। আর এই যে চালের রুটি গরম গরম। চলে এসছি আমরা এখন আবারও, আর এখন বাজে হচ্ছে রাত্রি 11টা, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরেও কিছুক্ষণ একটু গল্প, একটু কাজ, এগুলো হলো। আর এখন চলে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য। তো যাই হোক, আজকে রাতে কি খাওয়া হচ্ছে সেটা বলেছো? চালের রুটি আর মাংস আগেই বলে রেখেছিলাম তোমাদের। আর আজকে সারাদিন শুধু ব্লগটা এই খাওয়া দাওয়া রান্না এটা নিয়েই গেল, কারণ বুঝতেই পারছো এরকম বৃষ্টি ভেজা দিনে কিছু ভালো করে ব্লগ শুট করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আর এর আগের দিন বোধহয় পাপড়ি বলেছিল ব্লগে যে নেক্সট দিন তোমাদের জন্য হোম ট্যুর ভিডিও আসবে। বাইরে সাউন্ড হচ্ছিল, মাইক বাজছিল, তারপরেও বৃষ্টি হচ্ছিল সারাদিন। আর আগের দিন আমরা কাকাদের বাড়িতে গেছিলাম, তো এই কারণগুলোর জন্য। তবে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা হোম ট্যুর ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, যদি ভালো সবকিছু ঠিকঠাক থাকে তো কালকেই আমরা আনার চেষ্টা করব, যদি বৃষ্টি না হয়। হ্যাঁ। আর এখন আমরা একটা কথা বলতে আসলাম, ইম্পর্টেন্ট, ভীষণই ইম্পর্টেন্ট একটা কথা বলতে এসেছি। দাদু ঠাম্মার বিষয়, মানে তোমাদের দাদা ভাই, দাদু ঠাকুমা এবং আমার দাদু শ্বশুর এবং ঠাকুমা শাশুড়ি সম্পর্কটা বুঝিয়ে দিলাম। এই বিষয়টা জানার জন্য তোমরা অনেকেই প্রচুর আগ্রহী, কারণ এই কথাটা কোনো একটা ভিডিওতে বা অন্য কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে জানিয়েছিলাম যে দাদু ঠাকুমা, এইবারই দাদু ঠাকুমা একসঙ্গে মারা গিয়েছিলেন একই দিনে একই সময়ে, এবং স্বাভাবিক ছিল না তাদের মৃত্যুটা। তো এইটুকুই হয়তো তোমাদের কোনো ঘটনাক্রমে জানিয়েছিলাম। তো সেটা হয়তো বহু মাস হয়ে গেছে, বছরও গড়িয়ে গেছে। তারপরেও এখনো পর্যন্ত আমাকে মাঝে মাঝেই কমেন্ট আসে আমার এই বিষয়টা নিয়ে। ইভেন আজকেও এসছে যে দিদিভাই যদি সম্ভব হয় প্লিজ আমাদেরকে জানিও যে কি করে তোমাদের দাদু ঠাকুমারা একসঙ্গে মারা গিয়েছে একই দিনে। আমরা জানতে চাই ব্যাপারটা, ঘটনাটা। তো সেটা নিয়ে আমরা একটু তোমাদের সাথে কথা বলতে আসলাম, কারণ তোমরা বারবার কমেন্ট করো, কিন্তু আমরা কোনো ভিডিও বানছি না, তোমাদের রিপ্লাইও দিতে পারছি না। মানে এই রিপ্লাইটা একবারে দেওয়া, মানে রিপ্লাই দিলে একবারে সেটা রিপ্লাই দেওয়া সম্ভব না, না বললে কিছু। তো তোমাদের কিছু জানিয়ে রাখি, সেটা হচ্ছে দাদু ঠাম্মা মারা যায় হচ্ছে 2009 সালে 4ই নভেম্বর।
হ্যাঁ, তো যেহেতু প্রত্যেক বছর 4 তারিখে আর কি দাদু ঠাকুমার বার্ষিকীটা পালন করা হয়, তো এই দিনটাতে মারা যায় দাদু ঠাকুমার। তোমাদেরকে ছবিতে আমি দেখিয়ে দেবো কারা। তো তোমাদের যদি বলতে হয় যে তারা কিভাবে, কি কারণে, কেন মারা যায়, তো সেই বিষয়টা বলতে গেলে অনেক বড় গল্প, কিন্তু সেই স্টোরি আমরা তোমাদেরকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে তাদের মৃত্যুর ঘটনাটা আমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইনের একেবারেই বাইরে, মানে সেটা লঙ্ঘন হয়ে যাবে যদি আমরা সেই ঘটনাটা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করি, তাই না বলো? সোশ্যাল মিডিয়া এগুলো বলতে পারবো না, তার কারণ এটা কোনো স্বাভাবিক না। কারণ স্বাভাবিক একটা মৃত্যু হলে তোমাদের নিশ্চয়ই সেটা আমরা বলতে পারতাম। এটা স্বাভাবিক না জন্য তোমাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো না। তার দিনটা, ওই ঘটনাগুলো সবার কাছে ভীষণভাবে দুঃখজনক। তো সেই দিনটাকে আস্তে আস্তে মানে জীবন থেকে মুছে ফেলা এবং ভুলে যাওয়ারই সবাই চেষ্টা করছে। আমি তো তখন ছিলাম না, কিন্তু আমি জানি। আর ওরাও সবাই ভীষণ দাদু ঠাকুমাকে ভালোবাসতো, মানে বাসে, এখনো বাসে। বিশেষ করে তোমাদের দাদা ভাই তো মানে মানে মা, আমি দাদুর কাছেই মানুষ, দাদুর কাছেই ও মানুষ হয়েছে ছোট, মানে জন্মানোর পর থেকে দাদুই ওর মা ছিল। তারপরে যখন দাদু চলে যায় পুরোপুরি, তখন ওর কাছে ওর একাকিত্ব বোধ মনে হতো সবাই থাকা সত্ত্বেও। কারণ দিন রাত খেলাধুলা, পড়াশোনা করা, স্কুল যাওয়া, দুষ্টুমি করা, খাওয়ানো, সমস্ত কিছু দাদুই ওর করতো আর কি। সেই কথা হচ্ছে ওই দিনটাকে ভুলে যেতে চাই, কিভাবে মারা গেল সেটাও ভুলে যেতে চাই, আর ওইসব আলোচনাও করতে চাই না কখনো। আমরা এখন আমাদের একটা নতুন জীবন আছে, নতুন একজন আসছে, তাদের নিয়ে আমরা ভালোভাবে থাকতে চাই। আর তোমাদের সামনে ওই গল্প তোমরা আমাদের নেক্সট তোমরা আমাদের আর প্লিজ এই কমেন্টগুলো করো না, কারণ সেটা হয়তো কোনোদিনই সম্ভব না তোমাদের জানানো। কোনোদিনই তোমরা সোশ্যাল মিডিয়ায় বা কখনোই তোমরা ক্যামেরায় বা আমার ইউটিউব চ্যানেলে কখনোই তোমরা জানতে পারবে না, ঠিক আছে? কারণ ঘটনাটাই এমন যে আমরা বলতেই পারবো না। তবে হ্যাঁ, দাদু ঠাকুমা মানে তোমাদের আগেও বললাম যে তাদের মৃত্যুটা স্বাভাবিক নয়, এবং তারা আমাদের এই বাড়িতে এবং একই সাথে একই দিনে চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে। সেটাই তো, এই কথাটুকুই বলার ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি তোমরা মানে বুঝতে পারবে ভালো মন্দ বুঝে, আর নেক্সট হয়তো এই রিকোয়েস্টটা করবে না, কারণ এটা আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, সব কিছু থেকে বেরিয়ে এসে নতুন করে সবাইকে জীবন শুরু করতে হয়। সমস্ত জীবনে, মানুষের জীবনে অনেক বড় বড় ধাক্কা ঝড়ঝাপটা আসে, সেগুলোকে আস্তে আস্তে কাটিয়ে উঠে তারপরে নতুন পথে আবার হাঁটতে হয়, তাই না বলো? যেই সময়টাতে দাদু ঠাকুমা আর কি সবাইকে ছেড়ে চলে গেছিল, তখন বাবারা মানে তিন ভাই বাবারা, তো ওরা তার মধ্যে বাবার আগে যেহেতু বিয়ে হয়, পুরোপুরি মানে মেন শক্ত খুঁটি, মাথার উপরে ছাদ দাদুই ছিল, দাদু ঠাকুমাই ছিল। শুধু একা না, দুজনাই ছিল, দুজনাই ভীষণ স্ট্রং ছিল এবং দুজনাই হেড ছিল। তো তাদের দুজনের একসঙ্গে চলে যাওয়াতে পুরো ফ্যামিলি, পুরো পরিবার পুরো ভেঙে পড়ে এবং ছন্ন বিচ্ছন্ন, একদমই বলতে পারো যে একটা মানে দালান কোঠার থেকে দুমড়িয়ে পুরো মাটিতে মিশে যায়, এরকম হয়ে গেছে তারপর থেকে কন্ডিশনটা। তো তারপর থেকে ধীরে ধীরে যে যার মতন আবারও একটু একটু করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সবাইকে নিয়ে হাসি খুশি থাকার জন্য এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য তোমাদের আশীর্বাদটা অনেক প্রয়োজনীয়। আর ওর যেটা বলছে না যে খুব কষ্ট করে, তবে প্রথম জীবনটা যখন সবাই একসঙ্গে ছিল তখন একদমই ছিল না। ওদের এই পরিবারটা অনেক একটা সম্ভ্রান্ত পরিবার ছিল, যথেষ্ট, আর অনেক বড় ফ্যামিলি। বাড়িতে অনেক কাকা পিসিরা সব আমাদের এখানে থেকে পড়াশোনা করে তাদের বিয়ে থাওয়া, মানুষ করানো হয়েছে, এতটাই সম্ভ্রান্ত পরিবার ছিল। কিন্তু দাদু ঠাকুমা চলে যাওয়ার ফলে মানে ভীষণভাবে সবাই ভেঙে পড়ে, আর সবার সমস্ত দিক থেকে, অর্থনৈতিক বলে সমস্ত দিক থেকে অবনতি ঘটতে থাকে। ইচ্ছা আছে আরো বড় হওয়ার, আরো বড় কিছু করার, তোমরা সাথে থেকো, পাশে থেকো, তাহলেই পারবো। আর এই কথাগুলোর থেকে না আমার কিছু কথাও বলতে ইচ্ছা করছে। এখন অনেকে ভাবে, ইভেন অনেকে বলে, পিছনে অনেক অনেক কথা বলে অনেকে, যে তাই না বলো, আমাদের যেই হয়ে গেছে, ওদের ওই হয়ে গেছে, এই পেয়ে গেছে, ওই পেয়ে গেছে। সেটা না, দারিদ্রতা জিনিসটা আলাদা। আর সব কিছু জেনে শুনেই তোমাদের দাদা ভাইয়ের হাত আমি ধরেছি, যাতে মানে আমরা সবকিছু শুরু করতে পারি, তাই না বলো? সমস্ত কিছু আমরা নিজেদের মতন করে, নিজেরা তৈরি করে, নিজেরা সুখে থাকতে পারি। সেটাই কারণ সবার দেখো, আমাদের জন্য আমাদের বেবি আসতে, আমাদের জীবনে আমাদেরই সবকিছু তৈরি করতে হবে, তাই না বলো? যেটা অনেকেরই এই কষ্টটা থাকে না, কোনো বাড়ি বা প্রপার্টি বা ফিউচার, জমি, ভবিষ্যৎ সবাই মানে সন্তানদের জন্য বাবারা, দাদুরা তৈরি করে দিয়ে যায়। তবে আমাদের দাদুদের ছিল, কিন্তু সেটা আনফর্চুনেটলি সেটা বাবাদের দিয়ে যেতে পারেনি বা কিছু করে দিয়ে যেতে পারেনি। আর বাবারাও মানে ওদের জন্য কিছু করতে পারিনি, কিন্তু আমাদের সেটা নিজেদের তৈরি করতে হবে। আমার একটা টার্গেট রয়েছে যে ভবিষ্যতে যে আমাদের বেবি আসছে তার জন্য করব, এবং আমি আমার বাবা মার জন্য করব, এটা হচ্ছে আমার একটা টার্গেট রয়েছে।
তো সেটার জন্য তোমাদের অনেক অনেক আশীর্বাদ প্রয়োজন। আর এইটার জন্য মানে এই সব কিছু কিন্তু না মানে জেনে শুনেই, কার কি আছে না আছে সব কিছু জেনে শুনেই তোমাদের দাদাভাইয়ের হাত ধরেছি, এবং আমরা প্রথম থেকেই এটা ভেবে এসেছি যে আমরা একসাথে থেকে একসাথে থেকে সমস্ত কিছু সুখ দুঃখ উপভোগ করে সামনের দিকে এগিয়ে যাব, সব কিছু ভালোর দিকে এগিয়ে নিয়ে যাব। তো তার জন্য তোমরা আমাদের আশীর্বাদ করো যেন সেটা আমরা করতে পারি, সফল হই আমাদের জীবনে। একটু একটু করে আমাদের শখ আহ্লাদ স্বপ্ন সব কিছু পূরণ করছি, মানে অল্পের মধ্যেও আমরা অনেক আনন্দে খুশিতে মিলেমিশে থাকছি। তো তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই থাকতে পারি। একদম একদম। টাটা, গুড নাইট।